সাম্প্রতিককালে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সাথে একেবারে গলায় গলায় প্রীতির সম্পর্ক তৈরি করছে। তারপরে এই কারণে পাকিস্তান এমন কিছু বক্তব্য দিয়েছে যেটা কিন্তু ভয়ঙ্কর। যেমন পাকিস্তানের এই যে পররাষ্ট্র মন্ত্রী, সে দেখলাম যে বলল কি যে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, এবং এই 53 বছর পরে এসে আবার তাকে ফেরত পাওয়ার একটা আশায় আছে। নট অনলি দ্যাট, আগামী মাসে নাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করবে। তো ঠিক আছে, ভালো কথা, একটা দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক ভালো হবে, এতে কিন্তু অসুবিধার কিছু নেই। পাকিস্তানের সাথে যদি সম্পর্ক ভালো হয়, অসুবিধা কী? কিন্তু কথা হচ্ছে যে এতদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের মানে খুব ভালো সম্পর্ক ছিল। তো ভারতের সাথে যে পরিমাণ শত্রুতা তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক একই মাত্রায় বন্ধুত্ব তৈরি হচ্ছে পাকিস্তানের সাথে। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করছিল, এরা যদি মনে করে যে ভারতের সাথে বন্ধুত্ব করা আসলে ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়া, এবং ভারত বস্তুত বাংলাদেশকে একটা উপনিবেশ হিসাবে ব্যবহার করত, ভারত থেকে বাংলাদেশ যা উপকারটার পেত তার থেকে ভারত বাংলাদেশ থেকে অনেক উপকার পেত, যেখানে বাংলাদেশ আসলে লসে ছিল, যদি রাজনৈতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তো অবশ্যই ভারত যদি বাংলাদেশ থেকে অনেক বেশি নিয়ে যায় আর বাংলাদেশ যদি ভারত থেকে খুব কম পায়, তাহলে তো অবশ্যই রাজনৈতিকভাবে আমাদের ভারতের সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দরকারে তাদের সাথে সম্পর্ক ছিন্নও করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। এটা হলো পলিটিক্যাল সাইড দিয়ে যদি আমি চিন্তা করি, তাই না? কিন্তু বেসিক্যালি আমি তো বারবার বলি যে বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে, এটা যতটা না পলিটিক্যাল, তার থেকে ধর্মীয় বিষয়টা বেশি। অর্থাৎ ভারত, তারা তো আসলে হিন্দু, তাই না, মুশরিক, আর বাংলাদেশের মানুষ হলো মুসলমান। আর গত কয়েক দশক ধরে এখানে ব্যাপকভাবে ওয়াজ নসিহত করে ইসলামের চাষ করে মানুষ যত বেশি ধার্মিক হয়েছে, ধর্মান্ধ হয়েছে, সমানুপাতিক হারে তত বেশি তারা কিন্তু ভারতকে ঘৃণা করতে শিখেছে বা ঘৃণা করে। এটা ধর্মীয় একটা ব্যাপার। অর্থাৎ বাংলাদেশের মানুষ ধর্মীয় এবং পলিটিক্যাল হয়তো দুই কারণেই ভারতকে ঘৃণা করে। আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই বা তর্কের খাতিরে ধরে নেই, ওকে, ফাইন। অতএব আমরা এখন ভারতকে কোনো সুবিধা সুযোগ দেব না, ভারতকে বাদ দিয়ে আমরা অন্য ভালো বন্ধু আমরা খুঁজবো। অতএব আমরা অতঃপর পাকিস্তানের শরণাপন্ন হলাম বা পাকিস্তান আমাদের দিকে হাত বাড়িয়ে দিলে, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের সাথে যে আমরা বন্ধুত্ব করব, গলায় গলায় পীড়িত করব, পাকিস্তানের কাছ থেকে আমরা কী সুবিধা নিতে পারি? মানে এমন কী আছে পাকিস্তানের যেটা আমাদের নাই এবং আমরা পাইলে আমাদের লাভ আছে? আমি তো আসলে তেমন কিছু দেখি না। বরং এই যে পাকিস্তান, দেখেন যে অলরেডি এই যে তালেবানের ওপরে আক্রমণ করে কয়েকদিন আগে বোমা মেরে 46-47 জনকে হত্যা করছে। করার পর এখন তালেবান কী করেছে? পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে, তাই না? ওদিকে আবার বালুচিস্তানে দেখা যাচ্ছে যে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রকোপ ভয়ঙ্কর মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। তারপরে এই যে তালেবান যাদের উপরে বোমা টোমা মারছে, তারা দেখলাম যে ওই খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই অঞ্চলে এসে পাকিস্তানি সেনাবাহিনীদের উপর আক্রমণ করে কয়েকটা নাকি সেনাবাহিনীর চৌকি দখল করছে, 19 জন সেনা নাকি মারাও গেছে। এখন এই পাকিস্তান নিজেরাই কিন্তু তাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা বিশাল সংশয়। অর্থাৎ বালুচিস্তান হয়তো আগামীতে হয়তো স্বাধীনতা ঘোষণা করতে পারে, কারণ ওখানে যে বালুচ যে স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলন যেটা চলছে, তারা তো ব্যাপকভাবে এই যে পাকিস্তানের সেনাবাহিনীদের এগেনস্টে যুদ্ধ করছে, তাই না? আর নতুন আর একটা ফ্রন্ট খোলা হলো কি, তালেবান। এখন চতুর্দিক দিয়ে খবর পাওয়া যাচ্ছে যে এই তালেবানরা নাকি এখন ইসলামাবাদ দখল করবে। এখানে কিন্তু বুঝতে হবে যে পাকিস্তানে এই তালেবানদের কিন্তু বিশাল সমর্থক গোষ্ঠী আছে, এবং পাকিস্তানে যে তালেবান দল সেটাকে বলা হয় কি, TTP, তেহরিকি তালেবান অফ পাকিস্তান। তো এখন এই পাকিস্তান নিজেই তার অখণ্ডত্ব রক্ষা করতে পারবে কিনা সেটাই বিশাল সংশয়, তাই না? আর পাকিস্তান তো বর্তমানে একটা দেউলিয়া রাষ্ট্র। সেখানে বর্তমানে বাংলাদেশের যে ফরেন রিজার্ভ, পাকিস্তানে কিন্তু তার 4 ভাগের 1 ভাগও ফরেন রিজার্ভ না।
প্রতিনিয়ত পাকিস্তানের সরকার পৃথিবীর বিভিন্ন দেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে ধর্ণা দিচ্ছে যে আমাদেরকে টাকা দাও, আমাদেরকে টাকা দাও, ধার দাও, কিন্তু কোনো সংস্থাই তাদেরকে টাকা দিতে রাজি না। কারণ একটা দেউলিয়া দেশ, তাদেরকে টাকা দিলে ওই টাকা তো আর উদ্ধার হবে না, তাহলে তাদেরকে টাকা দিবে কেন? পাকিস্তান এমন কি উৎপাদন করে যেগুলো আসলে বাংলাদেশে আনলে লাভ আছে? এমন কিছু আছে। কিছুদিন আগে দেখলাম যে কি 25,000 টন চিনি পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করছে। তো খোদ পাকিস্তান নিজেই কিন্তু ভারত থেকে চিনি আমদানি করে, তাহলে ওই ভারতীয় চিনি পাকিস্তান আমদানি করে সেটাই আসলে বাংলাদেশে রপ্তানি করেছে, তাই না? ঘটনা তো এই। আমি বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে একটু রিয়ালিস্টিক হতে বলি, মানে বাস্তববাদী হতে বলি। শুধু ধর্মে ধর্মে মিল আছে, এই জন্যে তাদেরকে আপনি যদি ভাই বলে গ্রহণ করে বুকে টেনে নেন, আপনাকে বুঝতে হবে যে সেই একই পাকিস্তান এই যে তালেবানের সাথে এখন যুদ্ধে কী কারণে লিপ্ত হলো বলেন তো? যাদেরকে আপনি ভাই বলে কাছে টানতেছেন ধর্মীয়ভাবে, আপনি চিন্তা করেন না আপনাদেরই সবচাইতে, মানে আপনাদের সংজ্ঞায় এবং আপনাদের বিবেচনায় পৃথিবীতে এখন সবচাইতে ঘাঁটি মুসলমান কারা? তালেবানরা না? বাংলাদেশের মুমিন মুসলমান বলেন তো বুকে হাত দিয়ে? তালেবানই তো। আপনারা বলেন যে দুনিয়াতে যদি সত্যিকার খাঁটি সহি সুন্নতি মুসলমান থাকে তাহলে তারা হলো তালেবান, আফগানিস্তানেরই তালেবান, তাই না? তো সেই তালেবানের সাথে কিন্তু এই পাকিস্তানের এই মুমিন মুসলমানরা তারা কিন্তু এখন যুদ্ধে লিপ্ত। এবং নট অনলি দ্যাট, এই পাকিস্তানি সরকার ওই তালেবানদেরকে কি বলে? সন্ত্রাসী। আপনারা যাদেরকে খাঁটি মুসলমান বলছেন, পাকিস্তান কিন্তু তাদেরকে বলছে সন্ত্রাসী। বুঝছেন এবার? অর্থাৎ এই তালেবান যে আদর্শ অনুসরণ করে, ইসলামের আদর্শ আপনাদের দৃষ্টিতে পারফেক্টলি, এখন পাকিস্তান বস্তুত সেই ইসলামকে বলছে সন্ত্রাসী আদর্শ, কারণ তালেবানরা সেই সন্ত্রাসী আদর্শের ধারক বাহক, অনুসারী। তো তারা যদি ওই আদর্শ অনুসরণ করে যদি সন্ত্রাসী হয়, তাহলে তারা যে আদর্শটা অনুসরণ করে সেটা কি তাহলে সন্ত্রাসী আদর্শ না? তার মানে ইসলাম যে একটা সন্ত্রাসী আদর্শ, এটাই পাকিস্তান বলছে না? তো তাই যদি বলে, তাহলে এই যে বাংলাদেশের মুমিন মুসলমান, আপনারা এই পাকিস্তানিদেরকে কিভাবে বলেন মুসলিম মুসলিম ভাই ভাই? একজন খাঁটি মুসলমানকে কেউ যদি বলে সন্ত্রাসী, তাহলে সে কি আর মুসলমান থাকে? অর্থাৎ পাকিস্তান যদি তালেবানকে বলে সন্ত্রাসী, যারা নাকি আপনাদের দৃষ্টিতে খাঁটি মুসলমান, তাহলে এই পাকিস্তানের মানুষ এরা কি আর খাঁটি মুসলমান থাকে? তাহলে এদেরকেই আপনারা মানে মুসলিম মুসলিম ভাই ভাই বলে আপনারা মানে গলা বাড়িয়ে দিচ্ছেন। এটা মানে বিষয়টা কি? আপনারা এত আবেগপ্রবণ কেন? ধর্ম মাদনেরও তো একটা সীমা আছে। আরে ভাই, নিজের ভালো তো পাগলেও বোঝে। এই পাকিস্তান 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশে যে উপনিবেশ তৈরি করছিল, বাংলাদেশের উৎপাদিত অর্থ তারা, বিশেষ করে যে সোনালি আঁশ পাট, তখন তো এগুলো বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। এই পুরা টাকা এরা পাকিস্তান মানে বাংলাদেশে একটা টাকাও খরচ না করে তারা কিন্তু পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, এবং তাদের ইসলামাবাদ শহরটা সম্পূর্ণ এই টাকা দিয়ে তৈরি করছে আধুনিকভাবে। এখন সেই পাকিস্তান 1971 সালে বাংলাদেশকে হারায়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা প্রাপ্ত হয়, তখন ওদের আয়ু উপার্জন যায় কমে। এরপর তারা আমেরিকার ভাড়াটে সৈন্য হিসাবে দীর্ঘদিন ধরে ভাড়া খাটে, সেই জিয়াউল হকের আমল থেকে। যখন নাকি ওই যে সোভিয়েত ইউনিয়নের সৈন্য আফগানিস্তানে আসছিল, তখন আমেরিকা পাকিস্তানকে নেয় ভাড়াটে হিসাবে। আমেরিকা পাকিস্তানকে তখন টাকা টুকা দিত, সেনাবাহিনী এই টাকা পয়সা লুটপাট করে বিলাস বেসনে মত্ত থাকতো। এই করতে করতে এই পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেনাবাহিনী হচ্ছে এই পাকিস্তানি সেনাবাহিনী, এবং এরা দেশকে লুটপাট করে যখন সেনাবাহিনী দুর্নীতিবাজ হয় তখন কিন্তু ওই দেশের কপালে ঠাড়া। এবং ঠিক সেই কারণেই কিন্তু বর্তমানে পাকিস্তানের আজকে এই দশা। এই কারণে কিন্তু পাকিস্তানের আজকে এই দশা। এই যে 1947 সালের পর যখন পাকিস্তান আর ভারত তৈরি হয়, আপনারা কি জানেন যে এই ভারতের থেকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিল, আয় উপার্জন অনেক বেশি ছিল, বরং ভারতীয়রা ছিল অনেক গরিব, অনেক দুর্বল অর্থনৈতিকভাবে, শিল্পগতভাবে, সব দিক দিয়ে। গত 80 বছর পার হয়ে গেছে, এখন ভারত কোন লেভেলে চলে গেছে, আর পাকিস্তান কিন্তু হয়ে গেছে একটা তলাবিহীন ঝুড়ি, একটা কমপ্লিটলি কি দেউলিয়া দেশ, যেখানে নাকি প্রতিনিয়ত দুর্ভিক্ষ মহামারীর অবস্থা বিরাজ করে। আর ঠিক সেই কারণে যেহেতু সেনাবাহিনী কমপ্লিটলি সেখানে লুটপাট করে তারা নিজেরাই বিভব বৃত্তে জীবনযাপন করে, বিলাসী জীবনযাপন করে, ঠিক সেই কারণেই কিন্তু এই যে বালুচিস্তানের লোকজন এখন খেপছে, তারা বলছে আমরা আর পাকিস্তানের সাথে থাকবো না।
আর ওদিকে তালেবানের ওপরে বোমা মেরে তাদেরকেও খেপিয়েছে। এখন তারাও বলছে এবার আমরা ইসলামাবাদ দখল করব। এখন এই ধরনের একটা দেউলিয়া, এই ধরনের একটা করাপ্ট, এই ধরনের একটা মানে কি বলা যায় তলাবিহীন ঝুড়ি দেশ, সেই দেশটা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে কি বাংলাদেশের সুবিধা দেওয়ার জন্য, নাকি তাদের যেহেতু তারা দেউলিয়া বাংলাদেশ থেকে কিছু নেওয়ার ধান্দা কোনটা? এখন আপনাদের যদি ধন সম্পদ অনেক বেশি হয় মানে বাংলাদেশের, আর যদি মুসলিম ভাই এই ফর্মুলায় যদি পাকিস্তানকে আবার আপনারা দিতে চান এবং তাদের যদি আবার দাস হতে চান, আবার যদি তাদের দাসত্বের শৃঙ্খলে আপনারা যেতে চান, ইটস ওকে, আপনাদের স্বাধীনতা, আপনাদের কেউ নিষেধ করছে না। বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যদি সেটাই চায়, থামানোর তো কেউ নাই। কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটা হচ্ছে আত্মঘাতী একটা পরিকল্পনা। আপনি ভারতকে ঘৃণা করেন, ভারতকে আপনি অ্যাভয়েড করেন, ইটস ওকে, কিন্তু তাই বলে আপনি ওই তপ্ত উনান থেকে আপনার তো ওই জ্বলন্ত ওই চুলায় ঝাঁপ দেওয়ার তো কোনো দরকার এখানে আমি তো দেখি না। এখন আপনারা যদি সবাই মিলে ম্যাসিভলি সুইসাইড করতে চান, ইটস ওকে, গো হেড অ্যান্ড কমিট ম্যাসিভ সুইসাইড। কী আর বলার আছে বলেন? আপনারা ভারতকে দমন করার জন্য পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে আপনারা মানে ভারতকে দমন করতে চাইবেন, আর ভারত বসে বসে আঙুল চুড়বে না। বাংলাদেশের অবস্থা গাজার মতো করে ফেলবে, বুঝছেন? বাংলাদেশের অবস্থা গাজার মতো করে ফেলবে, যেমনটা ওই যে ইসরায়েল গাজায় পরিণত করছে। শুনতে খারাপ লাগছে, তাই না? হয়তো আপনারা বলছেন কেন, আমরা কি কাপুরুষ নাকি, আমরা ভয় পাই না, আমরা বীর পুরুষ। হ্যাঁ, গাজার হামাসরাও বীর পুরুষ। কি গাজার হামাসরা তো আপনাদের থেকেও বীর পুরুষ। ইসরায়েল সেখানে কি অবস্থা করে দিয়েছে দেখছেন? কিভাবে করেছে দেখছেন? কারণ এই গাজার তিন দিকেই কিন্তু ওই যে তিন দিকেই কিন্তু ইসরায়েল, না? আর এক পাশে হলো ওই মিশর কিন্তু ওখানে গেট দিয়ে বন্ধ করে দিয়েছে। একটা ফিলিস্তিনিকেও কিন্তু মিশরে ঢুকতে দেয় নাই। ফলে গাজার পরিস্থিতি কি দেখছেন? বাংলাদেশের ভৌগোলিক পরিসীমাও কিন্তু হুবহু একই রকম। তিন দিকে ভারত, এক পাশে কি বঙ্গোপসাগর, তাই না? তো আপনারা পাকিস্তানের সাথে যোগসাজশ করে যদি ভারতকে উত্তক্ত করতে চান, আর যদি মনে করেন যে ভারত হলো আজকের থেকে সেই 30-40 বছর আগেকার দুর্বল ভারত, ও কি করবে, ভারত যে আপনাদের কি করবে, আসলে এগুলো বলতে আমার খারাপ লাগে। কারণ বললে আপনারা মনে করেন আমি হয়তো ভারতের পক্ষে কথা বলছি। জি না, আমি হলে ভারতের পক্ষে থেকে কথা বলছি না। পৃথিবীতে বিষয়টা হচ্ছে যে জোরজার মুল্লুকতার এই ফর্মুলাই কিন্তু চালু। দেখেন এই যে ইরাকের সাদ্দাম হোসেন, তাই না? আমেরিকার জন্য তো ইরাকের সাদ্দাম হোসেন তো কোনো সিকিউরিটি কনসার্ন ছিল না, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন গোয়ার তুমি করছিল। আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য হঠাৎ করে ইরাকের সাদ্দাম হোসেন কী বললো যে আমরা আর ডলারে আমাদের তেল বিক্রি করব না, আমরা ইউরোতে বা অন্য কোনো কারেন্সিতে বিক্রি করব। ব্যাস, আমেরিকা কী করেছে, একেবারে মানে তাদের সেনাবাহিনীর বহর নিয়ে এসে ইরাককে একেবারে ধুলের সাত করে দিয়েছে, তাই না? যে ইরাকে একসময় বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ কাজ করতে যেত, সেই ইরাক এখন পথের ভিখারি হয়ে গেছে, বুঝছেন? কি বুঝলেন? ইরাকের লোকজন কি বীরপুরুষ ছিল না? তো আমেরিকা সেখানে তামাতামা করে দিল। তাহলে এই বীরপুরুষের মানে ইয়েটা কি, অর্থটা কি? এবং এখন যান আমেরিকারে আপনি সমালোচনা করেন, সারা বাংলাদেশের মানুষ বসে বসে আমেরিকার সমালোচনা করেন, তার ধ্বংস কামনা করেন, মসজিদে গিয়ে আল্লাহরে বলেন হে আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও। সো হোয়াট, আমেরিকা কেয়ার করে? তো ওই একই আচরণ যদি আপনারা ভারতের সাথে করেন, তো ভারতও তো আপনাদের সাথে ওই একই রকম ঘটনা ঘটাতে পারে। এই ভয় কি আপনাদের কাজ করে না? নাকি ধর্মীয় দোষে আপনাদের কাণ্ডজ্ঞান আপনারা শূন্য হয়ে গেছেন বলেন তো? যাই হোক, বাস্তবিক দৃষ্টিভঙ্গির অধিকারী হন। জিওপলিটিক্স কীভাবে চলে সে ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করবেন আর সারাক্ষণ বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আখেরে সেটা আত্মবিধ্বংসী একটা সিদ্ধান্ত হবে
অর্থাৎ আপনারা শরিয়া কায়েম করতে গিয়ে পাকিস্তানকে ডেকে আনবেন, এরপর পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের মানুষদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিবেন, তারপরে ওই 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী কিছু লোকজন আছে তাদেরকে বাংলাদেশে ঘাড়ি করতে দিবেন, অস্ত্রপাতি দিবেন, আর ওই ভারত বসে বসে আঙ্গুল চুড়বে না? আপনাদের কি এই ধারণা যেখানে ভারত তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবং সিকিউরিটি রক্ষার জন্য পাকিস্তানের ভিতরে বালাকোটে ঢুকে সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করে, যেখানে সমূহ সম্ভাবনা ছিল পাকিস্তানের হাতে তো কি পারমাণবিক অস্ত্র আছে, তাই না? যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল, পাকিস্তান পারমাণবিক বোমা মেরে দেওয়ার মানে হয়তো সম্ভাবনা ছিল। ভারত কিন্তু কেয়ার করে নেই, ভারত কিন্তু কেয়ার করে নেই। সেই ভারত এখন সেই বালাকোটের থেকেও তো এখন অনেক শক্তিশালী। সেখানে আপনারা বাংলাদেশ সারাক্ষণ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে থাকবেন, গাজওয়াতুল হিন্দ করে আপনারা সারাক্ষণ বিষোদ্গার করতে থাকবেন, আর এরপরে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন। জি না, এটা হবে না, এটা হয় না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি এরকম না, আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, কি আর বলি, মনের দুঃখে কথাগুলো বললাম। ধন্যবাদ।